এক কাজ করুন বাবু, এই সামনেই আমার বাড়ি, আপনি বরং একটু জিরিয়ে নিন সেখানে। বৃষ্টি কমলেই আমি নিজে গিয়ে আপনাদের রাস্তা দেখিয়ে আসবো। লোকটাকে দেখে একটু সন্দেহজনক লাগলেও তার এই প্রস্তাবে রাজি না হয়ে আর কোনো উপায় ছিল না। আমি আর রঘু দুজনেই ভিজে একসা। রঘু আমার দিকে তাকালে তার চাহনিতে বুঝলাম যে সেও চায় কোথাও একটু দাঁড়িয়ে যেতে। বললাম, বেশ, চলুন তবে। আসুন আসুন দাদা বাবু, আমার পিছন পিছন আসুন। বীরজুকে অনুসরণ করে আমরা চলেই যাচ্ছি তো চলেই যাচ্ছি, তার বাড়ি আসার কোনো নামগন্ধ নেই। বেশ বিরক্ত লাগছে আর ক্লান্ত। যতই এগিয়ে যাচ্ছি জঙ্গল ততই ঘন হয়ে উঠছে, আর অন্ধকার যেন ধীরে ধীরে গ্রাস করছে আমাদের। দাদা, বলছি আপনার বাড়ি আর কত দূর? এই তো বাবু চলে এসেছি। কখন থেকে তো চলে এসেছি বলেই যাচ্ছেন, কিন্তু কোথায়? ওই যে দেখুন আমার বাড়ি। দেখলাম সত্যি জঙ্গলে ঝোপঝাড়ে ঢেকে রয়েছে একটা বেশ বড় মাপের একতলা পাকা বাড়ি। দেখে একটু অবাকই হলাম, একজন জেলের এত বড় বাড়ি। রঘু বলল, বাবা মশাই, আপনার বাড়ি তো জব্বর বড় দেখছি। বাবু, এনে আগে এক গুডন ঘর ছিল, অনেকদিন পড়েছিল, তাই আমি বাসা বেঁধেছি। চলুন ভেতরে চলুন। বীরজুর পেছন পেছন বাড়ির ভেতরে ঢুকলাম। ভেতরটা একদমই সাদামাটা গুদাম ঘরের মতনই দেখতে, কিন্তু একটা জিনিস দেখে বেশ খটকা লাগলো। দেখে মনে হচ্ছে না এখানে কেউ থাকে বলে। চারদিকে আগাছা উঠে গেছে, কোথাও কোনো আসবাবপত্র নেই। ঘরের মাঝখানে খালি রাখা রয়েছে একখানা চেয়ার, আর এক কোণে মেঝের উপরে একটা চাদর বেছানো রয়েছে। মাফ করবেন বাবু, গরিব মানুষ কিনা অত দামি আসবাব কিনে ঘর সাজাতে পারিনি। ছি 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 ছি, এরকম ভাবে কেন বলছেন? ঝড় জলের মাঝে আশ্রয় দিলেন, সেটাই তো বড় কথা। আপনারা বসুন বাবু। তা কোথা থেকে এলেন আপনারা? ওই বুদ্ধিবাটি গ্রামে আমাদের মামা বাড়ি ছিল এক সময়। এখন যদি ওনারা থাকেন না এখানে, অনেকদিন হলো, তাই এখানে আর আসাও হয়ে ওঠেনি। একটা টিমটিমে মোমবাতির আলোয় ঘরটা একটু আলোকিত হলেও চারদিকটা এখনো অন্ধকারে চেয়ে রয়েছে। তার ভেতরেই দেখলাম বুদ্ধিবাটির নাম। ও বলল, বদ্যিবাটির লোক আপনারা? এই রমেশ বাবুর গ্রামের? রমেশ বাবু? সেটা আবার কি? বাবুরা বদ্যিবাটি থেকে এসেছেন, আর রমেশ বাবুকে চেনেন? উনার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। বদ্যিবাটি তো ওনারই গ্রাম। ধুর, একটা গ্রাম কখনো এক একটা লোকের হতে পারে? এখনকার তেমন রাজা মহারাজাদের যুগ আছে নাকি? রঘু এক খেপে উঠে বলল, চুপ করুন, অতিথি বলে কিছু বলছি না, কিন্তু ছোট মুখে বড় কথা কইবেন না, বলে দিচ্ছি বাবু। রমেশ বাবুর নামে কোনো কথা আমি শুনবো নি। আহা, আপনি এমন রেগে যাচ্ছেন কেন? ও তো জানে না রমেশ বাবুকে, তাই না? শান্ত হন। দেখুন, এবার বৃষ্টিটা একটু কমেছে, আপনি না হয় আমাদের নিয়ে চলুন এবার। কই বাবু, এখনো তো বৃষ্টি ভালোই পড়ছে। ও বুঝেছি, আমার কথা শুনে রাগ করলেন বুঝি। মাফ করে দেবেন বাবুরা, আসলে অত পড়ালেখা জানা মানুষ নই তো, কি বলতে কি বলে ফেলি ঠিক থাকে না। বাবুদের তো খিদে পেয়েছে নিশ্চয়, আপনি বসুন, আমি কিছু কিছু ঘরের বাইরে চলে গেল খোঁড়াতে খোঁড়াতে, আর যাবার সময় দরজাটা লাগিয়ে দিয়ে গেল। বুঝলি ধ্রুব, জানি তুই ঠাট্টা করবি, কিন্তু এই লোকটার মতিগতি কিন্তু আমার একদমই ভালো ঠেকছে না। না রে, এই প্রথমবার আমিও তোর সাথে একমত। বৃষ্টিটা যে কখন থামবে কে জানে। দুজনে মিলে ভাবছি কি করা যায়। হঠাৎ শুনতে পেলাম একটা কান্নার শব্দ, যেন মনে হলো কোনো মহিলা খুব যন্ত্রণায় কাতর স্বরে কাঁদছে। আওয়াজে চোখ যেতেই চমকে উঠলাম। সেখানে বসে রয়েছে একটা 20-21 বছর বয়সী মেয়ে। তার হাত পা ক্ষতবিক্ষত, পরনের জামাখানা ছিঁড়ে একসা হয়ে রয়েছে, গায়ের রং কেমন ফেটে, মুখ গুজে সে এক নাগাড়ে কেঁদে চলেছে। কে তুমি? এই ঘরে কিভাবে এলে? মেয়েটি মুখ তুলে চাইল, বলল, তোমরা যদি এখান থেকে চলে না যাও, ও শেষ করে ফেলবে তোমাদের, যেমন আমাকে আর আমার মা বাবাকে করেছিল। পালিয়ে যাও, যাও বলছি। কথা শেষ করেই মেয়েটি আমাদের চোখের সামনে থেকে হাওয়ায় মিলিয়ে গেল। রঘু আর আমি দুজনেই ভয়ে থরথর করে কাঁপছি। ধ্রুব, এখানে আর এক মুহূর্ত থাকা চলবে না, গুলিমার বৃষাবো। যা বলেছিস,
চল এক্ষুনি বেরিয়ে পড়ি। দরজা থেকে দুজনেই দৌড়ে গেলাম। দরজা খোলার চেষ্টা করে বুঝতে পারলাম বীরজু দরজাটা বাইরে থেকে বন্ধটা করে চলেছে। এমন সময় বাইরে থেকে দরজা খুলে বীরজু ঘরে ঢুকলো। তাকে দেখে আমরা কয়েক পা পিছিয়ে গেলাম। ও বলল, বাবুরা খেয়ে নিন, নিজের হাতে বানিয়ে এনেছে আপনাদের জন্য। আপনি আপনি দরজা বাইরে থেকে বন্ধ করে কেন গেছিলেন? ওই না তো, ও বুঝেছি, এই দরজাটায় কিছু গড়বড় আছে, নিজে থেকেই আটকে যায়, আর বাইরে থেকে না খুললে খোলে না। ও আচ্ছা, আপনি খাবারটা রেখে দিন, আমরা এখন বেরোবো। কি বলছেন দাদা বাবু, আমি এত কষ্ট করে খাবার বানিয়ে এলাম, খেতে তো আপনাদের হবেই। বীরজু আমাদের পথ আটকে দাঁড়ালো। বললাম, দেখুন, আমাদের পথ ছেড়ে দিন, দেরি হয়ে যাচ্ছে ফিরতে, আমাদের এখন যেতে হবে। খাবারটা খেয়ে নিন বাবু, না হলে আপনাদের এখান থেকে বেরোতে দিচ্ছি না, খান বলছি। বীরজুর গলাটা এমন অস্বাভাবিক শোনালো যে আমাদের ভয়ে কণ্ঠ শুরু করলাম। কিছুক্ষণ খাওয়ার পরে মাথাটা কেমন ঘুরতে শুরু করলো। জ্ঞান হারালাম দুজনেই। জ্ঞান ফিরতেই দেখলাম আমরা দুজনে ঘরের এক কোণে বাঁধা অবস্থায় রয়েছি। ঘরে আর কেউ নেই। জানালার সামনে কিছু কালো ছায়া ঘোরাফেরা করছে। কোনো রকমে গা ঘেঁষে ঘেঁষে যখন জানালার কাছে গেলাম, দেখতে পেলাম বীরজু একটা কালো ছায়ার সাথে কথা বলছে। ছায়ার দিকে তাকিয়ে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ও মুখ কোনো মানুষের নয়। বুঝতে পারলাম আমরা পিশাচের কবলে পড়েছি। রে বীরজু, আমার খাবার এনেছিস? হ্যাঁ কর্তা মশাই, এনেছি বই কি, জান না, একবার দেখুন ঘরে গিয়ে, দুটো তাজা তাজা মানুষ এনেছি বদ্যি বাটি থেকে। বেশ বেশ, কতদিন পরে মন ভরে তাজা রক্ত খেতে পারবো। দরজা খুলে সেই কালো ছায়া আমাদের দিকে এগিয়ে আসতে থাকলো। তার ভয়ঙ্কর জিভ থেকে টপটপিয়ে জল গড়িয়ে পড়ছে। ধ্রুব, আজ আমাদের শেষ দিন ভাই। উপরওয়ালাকে ডাকতে থাক ভাই, এছাড়া আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না এখান থেকে। এমন সময় হঠাৎ করে আমাদের চোখের সামনে উদয় হলো কিছু অশরীরী। মহিলা, বুড়ো, বাচ্চা সবই রয়েছে সেই অশরীরীদের দলে। সবাই মিলে হামলে পড়লো সেই ছায়ার উপর। বলল, তোদের দুজনকে আমরা নিরীহ মানুষদের ক্ষতি করতে দেব না, আজ তোদের শেষ দিন। আমি আর রঘু হতবাক হয়ে দেখতে থাকলাম সেই অশরীরীদের লড়াই। হঠাৎ সেই মেয়েটি ভিড় ঠেলে এগিয়ে এলো আমাদের সামনে। বলল, চিন্তা করো না, আমরা দেখব যাতে ওরা তোমাদের কোনো ক্ষতি না করে। দরজা খোলা আছে, আর এখানে এক মুহূর্তও থেকো না। জঙ্গল ধরে সোজা চলতে থাকো, একটা গ্রাম দেখতে পাবে। এ কথা শুনে আমি আর রঘু দৌড়ে বেরিয়ে গেলাম। পেছনে তখনও অশরীরীদের কোলাহল। আমরা ঠিক কতক্ষণ চুপছাট পেরিয়ে ছুটে চলেছি মনে নেই। সামনে দেখতে পেলাম একটা গ্রাম। একটা চায়ের দোকানে বসে গল্প করছে কিছু লোক। দোকানের বেঞ্চে গিয়ে লুটিয়ে পড়লাম। আরে মশাই, আপনাদের কি হয়েছে? এদিক থেকে কোথা থেকে এলেন? একটু জল হবে? হ্যাঁ, এই নিন। কি হয়েছে আপনাদের বলুন তো, এমন ভাবে হাঁপাচ্ছেন, মুখ চোখের অবস্থাও বিশেষ ভালো দেখছে না। আপনারা বীরজু জেলের কবল থেকে রক্ষা পেয়েছেন। কে এই বীরজু জেলে? আজ থেকে বহু বছর আগে এই বদ্যি বাড়িতে এক অত্যাচারী জমিদার বাস করত। গ্রামের লোকজনের জমি দখল করার জন্য সে তাদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে নদীতে ফেলে দিত। আর এই কাজে তাকে সাহায্য করত বীরজু জেলে। সেই জমিদারির হয়ে সব কাজ করে দিত। একদিন গ্রামের কিছু সাহসী লোকজন মিলে জমিদার আর বীরজুকে তুলে নিয়ে এসে খুন করে, আর ওই কারখানার নিচে পুঁতে দেয়। শোনা যায় এখনো বীরজু জেলেই জঙ্গলে ঘুরে বেড়ায় মানুষ মারার নেশায়। আর সেই জমিদার এখন অব্দি পিশাচ হয়ে বীরজু নিয়ে আসা মানুষদের রক্ত খায়। সেদিনের সেই বিভীষিকাময় সন্ধ্যার পর থেকে অনেকদিন আর অ্যাডভেঞ্চার করার সাহস হয়ে ওঠেনি। বীরজু জেলের সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর এখনো মাঝে মাঝে আমাদের কানে ভাসে।